আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আজকে আবার আমরা বিবিএ ফার্স্ট ইয়ারের অ্যাকাউন্টিং ইকুয়েশনের ক্লাসে আর একটা ক্লাসের লেকচারে চলে আসছি। সো দেখি আজকের ক্লাসটা কীভাবে হয়েছে। এখানে বলা হয়েছে ফ্রম দ্য ফলোয়িং ট্রানজ্যাকশনস প্রিপেয়ার এ টেবুলার অ্যানালাইসিস অফ ট্রানজ্যাকশন শোয়িং ইফেক্ট অন অ্যাকাউন্টিং ইকুয়েশন। বলছে যে অ্যাকাউন্টিং ইকুয়েশনের ট্রানজ্যাকশনগুলো বা লেনদেনগুলো দেখাতে বলছে। অ্যাকাউন্টিং ইকুয়েশন কি? এ সমান সমান এল প্লাস ওই আমরা যে একটা চকের মাধ্যমে দেখাই ওইটাই হচ্ছে অ্যাকাউন্টিং ইকুয়েশন। ওকে, এখন আসে ট্রানজ্যাকশন অকার্ড ইন দ্য বুকস অফ মিস্টার ফরহাদ। মিস্টার ফরহাদের বুকে লেনদেনগুলো সংগঠিত হয়েছে আর কি। এখন তাহলে আমাদের যেহেতু অ্যাকাউন্টিং ইকুয়েশন করতে বলছে, আমাদের তাহলে আগে একটা বক্স করা লাগবে। এরপরে বক্স করার পরে আমাদের এখানে যার নাম থাকবে তার নাম দেওয়া লাগবে, টেবুলার অ্যানালাইসিস কিংবা অ্যাকাউন্টিং ইকুয়েশন, এরপরে ফর দ্য মান্থ অফ যেটা বলবে সেটা থাকবে। এখন আসি আমাদের প্রথমে চকের এই পাশে এ সমান সমান এল প্লাস ওই, এই পাশে হলো সম্পদ অ্যাসেট, আর এই পাশে হলো এল প্লাস ওই দায় প্লাস মালিকানা সত্ত্ব, আর মাঝখানে হলো সমান সমান। সম্পদ পাশে আমাদের সম্পদগুলো থাকবে, আর এখানে ডেট থাকবে, আর ওই পাশে রিমার্কস বা মন্তব্যগুলো থাকবে। তাহলে এ হলো অ্যাসেট। অ্যাসেট মানে আমাদের পুরো ম্যাথটা পড়ে আমাদের যতগুলো সম্পদ আছে সবগুলো সম্পদের নাম লিখতে হবে। কি করতে হবে? সবগুলো সম্পদের নাম লিখতে হবে সম্পদ পাশে। আর দায় আর মালিকানা সত্ত্ব পাশে আমাদের যতগুলো দায় আছে দায়গুলো আমরা এখানে লিখব, আর এখানে ওনার সিকিউরিটি মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্বকে কয়টা উপাদান প্রভাবিত করে? 4টা উপাদান। সেগুলো কী কী? সেগুলো হলো মূলধন যোগ হবে, এরপরে আয় যোগ হবে, বাদ যাবে হলো আমার ব্যয় বাদ যাবে, এরপরে বাদ যাবে হলো উত্তোলন। অর্থাৎ এই দুইটা মাইনাস হবে আর দুইটা যোগ হবে ওনার সিকিউরিটির সাথে। ওকে, তাহলে এখন আসি আমরা শুরু করি। আমাদের 1 নম্বর ট্রানজ্যাকশানে কী বলছে? ওপেনিং ব্যালেন্স ক্যাশ টাকা হলো 80,000, ইনভেন্টরি টাকা হলো 20,000 অ্যান্ড অ্যাকাউন্টস পেয়েবল হলো 10,000 টাকা। তাহলে মালিক ব্যবসায় যা নিয়ে শুরু করে তাই হলো কি মূলধন বা ক্যাপিটাল। মালিক ব্যবসায় যা নিয়ে ব্যবসা শুরু করে তা হলো মূলধন বা ক্যাপিটাল। তাহলে এখন আমাদের এখানে ক্যাশ কত? 80,000 টাকা। আমরা ক্যাশের ঘরে 80,000 বসাবো। ইনভেন্টরি কত? 20,000। তাহলে ইনভেন্টরি করে 20,000। ইনভেন্টরি মনে রাখবা, আমরা যদি দেখি এই ম্যাথের মধ্যে খেয়াল করলে কস্ট টাকা আছে। আমরা আগের ম্যাথটাতে বলছিলাম যে ম্যাথের মধ্যে কস্ট বা খরচ বা আমাদের ক্রয় মূল্য দেওয়া থাকবে। অর্থাৎ ক্রয় মূল্য যে ম্যাথের মধ্যে বা কস্ট প্রাইস যে ম্যাথের মধ্যে দেওয়া থাকবে, সেখানে আমাদের ইনভেন্টরিটাকে আমাদের সম্পদ ধরা লাগবে। মার্চেন্ডাইজ ইনভেন্টরি কিংবা ইনভেন্টরিটাকে আমাদের তখন সম্পদ ধরা লাগবে, ব্যয় ধরা যাবে না। যদি আমাদের কস্ট টাকা যদি এগুলো না থাকে, কস্ট প্রাইস যদি না থাকে, তাহলে আমরা সেটাকে ধরবো না, অর্থাৎ সম্পদ ধরবো না, তখন ব্যয় হিসেবে আমরা সেটাকে করব, লিপিবদ্ধ করব। ওকে, তাহলে আমরা এখান থেকে কী ক্লিয়ার হচ্ছে? আমরা আগে দেখব ম্যাথের মধ্যে কস্ট টাকা বা খরচ বা ব্যয় বা ক্রয় মূল্য আছে কিনা। সেটা থাকলে আমরা সেই ম্যাথের মধ্যে যে ইনভেন্টরি থাকবে কিংবা পণ্য দ্রব্য থাকবে সেটাকে সম্পদ ধরবো। ওকে, তাহলে আসি এখানে আমাদের যে ইনভেন্টরিটা দেওয়া আছে এটা হলো কি? সম্পদ। এটা সম্পদ পাশে আমরা বসাবো, ক্যাশ ও সম্পদ পাশে, আর অ্যাকাউন্টস পেয়েবল হলো আমাদের দায় পাশে। এখন আসি, তাহলে আমাদের যে ক্যাশে লিখলাম আমরা 80,000 টাকা, মার্চেন্ডাইজ ইনভেন্টরিতে লিখলাম 20,000 টাকা, আর অ্যাকাউন্টস পেয়েবল দায় কত? 10,000 টাকা। এখন আমাদের দুই পাশ সমান করতে হবে। দুই পাশ সমান করতে হলে আমাদের এই পাশে কত? 1,00,000 টাকা। 80,000 20,000 1,00,000। এই পাশে কত? 10,000 টাকা। তার মানে আরও শর্ট আছে কত? 90,000 টাকা। এই 90,000 টাকা আমরা ওনার সিকিউরিটিতে লিখব। ওকে, তাহলে আমাদের দুই পাশ সমান হবে, অর্থাৎ ক্যাপিটাল 90,000 টাকা ক্রেডিট। এভাবে আমরা সমান করব। ওকে, অর্থাৎ এটার ক্ষেত্রে আমাদের এই পাশে আমাদের দুই পাশে সমান হতে হবে। এখানে আছে 1,00,000, এখানে আছে 10,000, তার মানে শর্ট আছে কত? 90,000 টাকা। সেই 90,000 টাকা আমরা ক্যাপিটালে লিখবো এখানে। ওকে, এখন আসি বি নাম্বারে বলতে হলো আমাদের 10% লোন টেকেন ফ্রম ব্যাংক, টাকা হলো 60,000। 10% লোন নিছে, ব্যাংক থেকে 10% লোনে 60,000 টাকা নিছে। তো ব্যাংক থেকে লোন নিলে কি হবে? ব্যাংক থেকে লোন নিলে তোমার কাছে নগদ টাকা আসবে, নগদ টাকা আসবে না, আরেকদিকে ব্যাংকের দায় বাড়বে। তার মানে আমাদের ক্যাশ ডেবিট হলো 60,000 টাকা। আই রিপিট, তুমি যদি ব্যাংক থেকে টাকা নাও তোমার কাছে নগদ টাকা আসবে না, ঋণ নিলে তো নগদ টাকা আসবে। আবার তুমি যে এমনি আনতেছো মানে ঋণ করতেছো, সেটার জন্য তো তোমার এটা দায় বাড়বে, ব্যাংক তোমার থেকে টাকা পাবে, সেজন্য ব্যাংক হিসাব ক্রেডিট হবে। আর ব্যাংক হিসাব ক্রেডিট বা যোগ।
এই যে আমরা এখানে প্রথমে এই যে 60,000 টাকা এখানে লিখলাম, এরপরে এখানে 60,000 ব্যাংক লোনে, ক্যাশ ডেবিট ব্যাংক ক্রেডিট, ব্যাংক ক্রেডিট বা যোগ, এগুলো না বুঝলে আমাকে বললো, হ্যাঁ ইনবক্স করে, এগুলো আরও ব্যাখ্যা আছে, এই যে যোগ বলে দেন, কারণ এগুলো হলো হিসাবের আর কি, যে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট, আবার দায় বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট, যার কারণে দায় বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের এখানে ক্রেডিট, অর্থাৎ দায় ক্রেডিট বা বৃদ্ধি মানে কি যোগ, সেজন্য আমাদের এখানে প্লাস, এখানেও প্লাস। আর তোমরা শিওর হয়ে যাবে যদি দেখো যে ক্যাশ আমার কাছে নগদ টাকা আসছে, ক্যাশ ডেবিট, তার মানে ক্যাশ যদি ডেবিট হয় ওই পাশেও ডেবিট হবে, কারণ আমাদের দুই পাশ অলওয়েজ সমান হবে। তো এগুলো নিয়ে কখনোই করবা না। এরপরে সি নাম্বারে আসি, পারচেজড অফ গুডস, টাকা হলো 50,000 অন অ্যাকাউন্ট, পণ্য ক্রয় করছে, বাকিতে পণ্য ক্রয় করতে হলো কত, 50,000 টাকার। এই যে অন অ্যাকাউন্ট মানে কি বাকিতে, অন ক্রেডিট মানে কি বাকিতে, অন অ্যাকাউন্ট অন ক্রেডিট এগুলো মানে হচ্ছে বাকিতে ক্রয় করা। তো বাকিতে ক্রয় করছে 50,000 টাকা। এখন এখানে পার্সেস এটা কি ব্যয় হিসাবে ধরবো নাকি সম্পদ হিসেবে ধরবো? সম্পদ হিসেবে ধরবো, কারণ আমরা বলছি যে এখানে আমাদের পণ্যর কস্ট প্রাইস দেওয়া আছে বা ক্রয় মূল্য বা ব্যয় দেওয়া আছে, খরচ দেওয়া আছে। যদি দেওয়া থাকে তাহলে আমরা পণ্য দ্রব্যকে কী ধরবো, এখানে সম্পদ হিসেবে ধরবো। তার মানে সম্পদ ধরলে আমাদের ক্রয় হিসাব ডেবিট, দুটো কী করি, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, আর হলো অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, যেহেতু পাওনাদার বৃদ্ধি পাবে বাকিতে ক্রয় করার ফলে। এই যে আচ্ছা, এখানে আমরা 80,000, 60,000, 1,40,000 নামালাম, এরপর এখানে 20,000 নামালাম, 60,000 নামালাম, 10,000 নামালাম, 90,000 নামালাম। তো 50,000 টাকা এখন এই যে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট আর হলো অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, অর্থাৎ দায় বাড়ছে 50,000 টাকা। তো এখানেও আমরা নামাইছি, এখন আবার এখানে নামাতে হবে। এই যে 1,40,000 নামাবো, 20,000 আর 50,000 কত, 70,000 নামাবো, 60,000 নামাবো, 50,000 আর 10,000, 60,000 নিচে নামাবো, 90,000 নামাবো, অর্থাৎ প্রতি ক্লোজ করার পর আমরা নিচের ঘরে নামাবো। ওকে, এখন আসি ডি নাম্বারে। ডি নাম্বারে বলছে ক্যাশ রিসিভড ফ্রম কাস্টমার ফর ফিউচার সেলস, টাকা 10,000। দেখো তুমি ফিউচারে বিক্রি করবা, ভবিষ্যতে বিক্রি করবা, সেটা উদ্দেশ্য করে তুমি এখন টাকা রিসিভ করছো। তো তুমি এটাকে অগ্রিম আয় করতেছো না, তুমি এখনো পণ্য বিক্রি করো নি, বাট ফিউচারে বিক্রি করবা, সেজন্য তুমি আগে টাকা নিচ্ছ। তার মানে এটা কি অগ্রিম আয়। অগ্রিম আয় মানে কি দায়। তার মানে আমরা বলতে পারি আনআর্নেড সার্ভিস রেভিনিউ ডেবিট, দুটো কী করি, ক্যাশ ডেবিট, আনআর্নেড সার্ভিস রেভিনিউ ক্রেডিট। একদিকে তুমি যেহেতু এখন টাকা নিয়ে আসছো, টাকা রিসিভ করছো, তার মানে তোমার কাছে নগদ টাকা আসছে, ক্যাশ ডেবিট। আরেকদিকে তুমি কি করতেছো, তোমার দায় বাড়তেছে, যেহেতু তুমি এখনো পণ্য দেওনি বাট ফিউচারে বিক্রি করবা, সেজন্য টাকা নিয়েছো, দায় বাড়তেছে না, যার কারণে তোমার কি হবে, আনআর্নেড সার্ভিস রেভিনিউ ক্রেডিট হবে, অর্থাৎ যেটা দায় আর কি। এই যে আমরা এখানে যে ক্যাশ লিখলাম কত, ক্যাশ লিখলাম এই যে 10,000 টাকা, আর হলো এই যে আনআর্নেড সেলস রেভিনিউ ক্রেডিট বা যোগ বা বৃদ্ধি। তাহলে আচ্ছা, এখানে এটা হচ্ছে ক্যাশ, এটা হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল, এটা হচ্ছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি, এটা হলো ব্যাংক লোন, এটা হলো আনআর্নেড সেলস রেভিনিউ, সার্ভিস না, সেলস রেভিনিউ, এটা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল, এটা হচ্ছে ওনার্স ইকুইটি, এটা হচ্ছে রিমার্কস। ওকে, সো আমরা আনআর্নেড সেলস রেভিনিউতে লিখলাম 10,000 টাকা, যেহেতু এটা দায় বাড়ছে আমাদের। আনআর্নেড মানে কি অনুপার্জিত আয়, তুমি উপার্জন করনি কিন্তু তুমি করছো অনুপার্জিত, এখনও বিক্রি করনি। আচ্ছা, তারপরে আসি ই নাম্বারে। ই নাম্বারে বলছে কমিশন রিসিভড, টাকা হলো 500। কি বলছে, কমিশন রিসিভড টাকা হলো 500। কমিশন হলো আমাদের জন্য আয়। কি, যদি কিছু বলা না থাকে বুঝতে হবে কমিশন আয়। কমিশন আয় আছে, আবার ব্যয় আছে, কিন্তু এখানে যেহেতু কিছু বলা নেই আমাদের বুঝতে হবে কমিশন আয়। আবার বলছে রিসিভড মানে কি, যেহেতু গ্রহণ করছে, তো এটা কমিশন আয়। তো যদি নগদে গ্রহণ করে, কিছু যেহেতু বলা নেই, নগদে গ্রহণ করছে, ক্যাশ ডেবিট আর হলো কমিশন রেভিনিউ ক্রেডিট, ক্যাশ ডেবিট কমিশন রেভিনিউ ক্রেডিট, কারণ কমিশন এখানে আয়। তাহলে ক্যাশে আমরা লিখলাম এই যে 500 টাকা, 500 টাকা ক্যাশ ডেবিট, আর হলো কমিশন রেভিনিউ আয়, এই যে ডেবিট, অর্থাৎ ওনার সিকিউরিটির সাথে আয়গুলো কী হবে, যোগ হবে। ওকে, তাহলে আমরা এটা গেলাম, তো এখানে আমরা নিচে নামাই দিলাম 90,000 500 কত, 90,500, আবার এটা নিচে নামালাম 60,000, আবার এটা নামালাম 10,000, এটা নামালাম 60,000, এটা নামালাম 70,000, এরপরে এখানে 1,50,000 আর 500, 1,50,500 টাকা নিচে নামালাম। তাহলে এখন আসি আমরা অ্যাপ নাম্বারে কি বলছে, সোল্ড গুডস অন ক্রেডিট টু নিউ কাস্টমার্স, টাকা হলো 40,000 টাকা, কস্ট প্রাইস হলো 37,000 টাকা।
এইখানে আমাদের কস্ট প্রাইস এখানে দেওয়া আছে, অর্থাৎ আমাদের একটা ম্যাথের অনেক কিছু মোড় ঘুরিয়ে দেয় কস্ট প্রাইস থাকার কারণে। তখন পণ্য দ্রব্য সম্পদ হয়ে যায়, মার্চেন্ডাইজ ইনভেন্টরি সম্পদ হয়ে যায়, বুঝছো? আর এটা না থাকে তখন ওইগুলো ব্যয় থাকে। আর ব্যয় আমাদের কোথায় ইফেক্ট ফেলে? ব্যয় ইফেক্ট ফেলে হলো ওনার সিকিউরিটির সাথে, আর না হলে এটা দেওয়া থাকলে সম্পদ ফাঁসি ইফেক্ট ফেলে। তাহলে এখন আসি সোল্ড গুডস, পণ্য বিক্রয় করছে অন ক্রেডিট। অন ক্রেডিট মানে কি? বাকিতে। অন অ্যাকাউন্ট, অন ক্রেডিট মানে কি? বাকিতে। পণ্য বিক্রয় করছে বাকিতে, বাকিতে টু নিউ কাস্টমার্স, নতুন কাস্টমারের কাছে বা নতুন ক্রেতার কাছে বিক্রি করছে। কত? 40,000 টাকা। আচ্ছা, পণ্য যদি বিক্রি করে তাহলে এখন যেহেতু এটা বাকিতে বিক্রি করছে, তার মানে আমার দেনাদার বৃদ্ধি পাচ্ছে। দেনাদার থেকে আমরা টাকা পাবো যেহেতু আমি বিক্রি করছি বাকিতে। আর নগদে বিক্রি করলে এখানে কি হইতো? ক্যাশ হইতো। যেহেতু বাকিতে করছে তার মানে দেনাদার বৃদ্ধি পাবে, দেনাদার আমাদের আসবে। তার মানে দেনাদার হিসাব ডেবিট, যেহেতু বাকিতে বিক্রি করছে। এরপরে হলো আমাদের যে মার্চেন্ডাইজ ইনভেন্টরি। মার্চেন্ডাইজ ইনভেন্টরি কত? 37,000 টাকা হবে, কারণ কস্ট প্রাইস হলো 37,000 টাকা। আর আমাদের এখানে লাভ হয়েছে কত? যেহেতু আমরা 40,000 টাকা বিক্রি করছে, 3,000 টাকা লাভ হয়েছে। তার মানে এটা হবে কী কয়, প্রফিট অন সোল্ড। প্রফিট অন সোল্ড অর্থাৎ 3,000 টাকা লাভ হবে এখানে। তাহলে আমরা পণ্য বিক্রি করছি কত? 40,000 টাকা। আমাদের পণ্যের মূল্য কত ছিল? 37,000 টাকা। আর লাভ হয়েছে কত? 3,000 টাকা। তো অ্যাপ নাম্বারে আসি, এই যে আমরা অ্যাকাউন্টস রিসিভেবল 40,000 টাকা বিক্রি করছি, তার মানে দেনাদার হিসাব 40,000 টাকা। এরপরে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট কত? 37,000 টাকা, কারণ আমাদের পণ্য কমে যাবে যেহেতু পণ্য বিক্রি করলে। এরপরে হচ্ছে কি আমাদের 3,000 টাকা হচ্ছে লাভ। আর লাভ কিসের সাথে যোগ হবে? ওনার সিকিউরিটির সাথে যোগ হবে, প্রফিট অন সেল। মনে রাখবে এখানে আয় ব্যয়, আয়গুলো যোগ হবে, ব্যয়গুলো বাদ যাবে, ওনার সিকিউরিটির সাথে আবার উত্তোলন বাদ যাবে। এরপর নিট মুনাফা যোগ হবে, এরপরে হলো আমাদের নিট ক্ষতি বাদ যাবে, এভাবে আর কি এখানে। তাহলে আমাদের এটাও গেল, 3,000 টাকা এখানে লাভ হয়েছে। জি নাম্বারে কি বলছে? সেলস অফ গুডস টু কাস্টমার। সেলস অফ গুডস টু কাস্টমার, পণ্য বিক্রয় করছে কাস্টমারের কাছে। হু পেড ইন অ্যাডভান্স ইন ট্রানজ্যাকশন ডি। ট্রানজ্যাকশন ডিতে আমাদের কি বলছে? টাকা হলো 10,000, কস্ট টাকা হলো 8,500। ক্যাশ রিসিভড ফ্রম কাস্টমার ফর ফিউচার, ফর ফিউচার। আচ্ছা, এখন কি করছে? তোমাদের ডি নাম্বারে এই যে পণ্যটা বিক্রি করছে তখন কিন্তু দায় বৃদ্ধি পেয়েছে, সে পণ্যটা দিয়ে দেয়নি। এখানে কি করছে? সে ক্যাশ রিসিভ করছে কিন্তু পণ্য দেয়নি, এই যে ফিউচারে দিবে বলছে, এখন সে পণ্য দিয়ে দিচ্ছে ফিউচারে। সে পণ্য এখন দিয়ে দিচ্ছে ফিউচারে, যে বলছে এখানে সেলস অফ গুডস টু কাস্টমার্স, মানে এখন বিক্রি করে দিচ্ছে। হু পেড ইন অ্যাডভান্স, যে তোমার আগে বা অ্যাডভান্স তোমার সেটা ট্রানজ্যাকশানে কী করছে? পরিশোধ করছিল, অর্থাৎ টাকা আগে পরিশোধ করছিল, এখন সেটার পণ্য সে দিয়ে দিচ্ছে 10,000 টাকা। তার মানে যেটার মূল্য ছিল 8,500 টাকা, তার মানে 8,000 টাকা মূল্য হলে তোমার এখানে কী হবে? তোমার এখানে মার্চেন্ডাইজ ইনভেন্টরি থেকে তোমার এখন 10,000 মাইনাস করা লাগবে না? মার্চেন্ডাইজ ইনভেন্টরি থেকে 10,000 না, 8,500 মাইনাস করা লাগবে। আমরা এখানে দেখি, যদি মার্চেন্ডাইজ ইনভেন্টরি থেকে আমরা 8,500 টাকা মাইনাস করছি, আর এই যে আনআর্নের সার্ভিস রেভিনিউ, এখন কিন্তু আনআর্নের সার্ভিস রেভিনিউ আমাদের কমে যাচ্ছে, কারণ এখন আর দায় থাকতেছে না, কারণ আমি তার পণ্যটা তাকে বুঝিয়ে দিচ্ছি বা ফেরত দিচ্ছি। ফেরত দিচ্ছি মানে কি? আমি তার কাছে ওই সময় 10,000 টাকার পণ্য আনছি, কিন্তু এটা তো আমি তখন উপার্জন করিনি, যার কারণে দায় হিসেবে ছিল। কিন্তু এখন আমি তারে পণ্য দিচ্ছি, ওই সময় পণ্য দিইনি, এখন তাকে পণ্য দিচ্ছি, তার মানে এখন কি আমার দায় থাকবে? দায় থাকবে না, সেজন্য আমি এখন 10,000 এই দায় থেকে মাইনাস করে দেবো, অর্থাৎ আনআর্নের সেলস রেভিনিউ এখন কমে যাবে 10,000 টাকা, কারণ এখন তো তাকে আমি পণ্য বুঝিয়ে দিয়ে দিচ্ছি না, বলছি যে ফিউচারে দিবে, এখন সেটা ফিউচারে দিয়ে দিচ্ছে, তার মানে এখান থেকে কমে যাবে। আমার পণ্যের মূল্য ছিল কত? 8,500 টাকা, তার মানে আমার লাভ হয়েছে কত? 1,500 টাকা লাভ হয়েছে, প্রফিট অন সেল। ওকে, 1,500 টাকা লাভ হয়েছে, প্রফিট অন সেল। দেখো, না বুঝলে কিন্তু আমাকে অবশ্যই বলবো, আমি বুঝিয়ে দিচ্ছি। এরপরে আসি, তো আমরা এটা নিচে নামাবো, 1,50,500 নামালাম, 40,000 নামালাম। এরপরে এটা থেকে এটা বাদ দিলে 24,500 নামালাম, এরপরে 60,000, এরপরে এখানে 10,000 থেকে 10,000 মাইনাস গেলে আমাদের এখানে আর কিছু থাকে না, নীল। এরপরে 60,000 নিচে নামালাম, এরপরে হলো এটার সাথে এটা যোগ করলে 95,000 টাকা হয়। এখন আসি এইচ নাম্বারে। এইচ নাম্বারে আমাদের বলছে রিসিভড ক্যাশ ফ্রম ক্রেডিট সেলস। রিসিভ ক্যাশ ফ্রম ক্রেডিট সেলস ফর ট্রানজ্যাকশন
ট্রানজ্যাকশান নং হচ্ছে এফ নাম্বারটা বলছে। ট্রানজ্যাকশান নং হচ্ছে এফ, টাকা 38,000 অ্যান্ড দ্য ব্যালেন্স উড বি ট্রিটেড অ্যাজ ব্যাড। এখানে বলছে কি রিসিভড ক্যাশ। আচ্ছা, এখানে যে বাকিতে বিক্রয় করছে, সোল্ড গুডস অন ক্রেডিট, মানে বাকিতে বিক্রয় করছে কাস্টমারের কাছে। কত বিক্রি করছে? 40,000 টাকা বিক্রি করছে, রাইট? 40,000 টাকা বিক্রি করার ফলে এখন সেটা তো বাকিতে, এখন সে টাকা কী করছে? রিসিভ করছে। সে টাকা এখন রিসিভ করছে, যেটা বিক্রি করছে বাকিতে সেটা এখন রিসিভ করছে। এখন তাহলে রিসিভ করলে ক্যাশ ডেবিট কত রিসিভ করছে? 38,000 টাকা রিসিভ করছে। ক্যাশ ডেবিট 38,000 টাকা। তাহলে ক্যাশ ডেবিট 38,000 টাকা। আর আমাদের পণ্য মূল্য ছিল কত? আচ্ছা, আমরা এখানে একটু দেখি। ক্যাশ ডেবিট হলো আমাদের 38,000 টাকা, অ্যাকাউন্টস রিসিভেবল হলো 40,000 টাকা। এখানে আমি এটা একটু বুঝাই দিই। আমাদের এখানে অ্যাকাউন্টস রিসিভেবল দেনাদার ছিল কত টাকা? দেনাদার ছিল হলো 40,000 টাকা। এই যে অ্যাপ নাম্বারে আমাদের কাস্টমার থেকে পাওয়ার কথা ছিল 40,000 টাকা, আমাদেরকে দিছে কত? 38,000 টাকা। তার মানে আমাদের ক্যাশ ডেবিট হলো 38,000 টাকা। এরপরে দেনাদার হিসাব ক্রেডিট কত? 40,000 টাকা। আর আর যে 2,000 টাকা আছে, সে 2,000 টাকা কে? সে 2,000 টাকা আর পাওয়া যাবে না। বলছে ব্যাড মানে কি? কুড়িন, অর্থাৎ ব্যালেন্স উড বি ট্রিটেড অ্যাজ ব্যাড ডেট মানে কি? কুড়িন, অর্থাৎ কুড়িন মানে কি? নিশ্চিত ক্ষতি, যেটা আর পাওয়া যাবে না। আর ক্ষতি হলে আমরা সেটা কি করি? ক্ষতি বা ব্যয়, সেটা হলে কি করি? থেকে ওনার সিকিউরিটি থেকে বিয়োগ করি। তার মানে 2,000 টাকা আমাদের ওনার সিকিউরিটি থেকে বিয়োগ করা লাগবে। ওকে, এই যে এখন দেখো এখানে, এই যে আমরা ক্যাশ পাইছি 38,000 টাকা, দেনাদার দেওয়ার কথা ছিল 40,000 টাকা, সেখান থেকে পাইছি হলো 38,000 টাকা। আরও 2,000 টাকা, যে 2,000 টাকা আমি আর পাবো না। বলছে যে 2,000 টাকা আমি আর দিতে পারবো না, আর সেটা হলো ব্যাড ডেপ্ট কত? 2,000 টাকা। আর ব্যাড ডেপ্ট হলো কুড়িন বা নিশ্চিত ক্ষতি, বা এটাকে ব্যয় বলতে পারি বা ক্ষতি বলতে পারি। আর এটা আমাদের ওনার সিকিউরিটি থেকে বাদ যায় বা বিয়োগ হয়। ওকে, সেজন্য আমরা এটা এখানে বিয়োগ করছি। এটাকে বুঝতে পারছো? এটা আমি আবার বুঝাই দিচ্ছি, দাঁড়াও। আমাদের পণ্য বিক্রি করছে 40,000 টাকা। এখন সে টাকা এই যে অ্যাপ নাম্বারে বলছে যে অ্যাপ নাম্বারে যেটা ছিল ট্রানজ্যাকশানটা, সেটা এখন রিসিভ করছে। রিসিভ ক্যাশ কত করছে? 38,000 টাকা। 38,000 টাকা রিসিভ করছে। আর বাকি টাকা, আর দ্য ব্যালেন্স উড বি ট্রিটেড অ্যাজ ব্যাড, অর্থাৎ বাকি টাকা সে বলছে দিতে পারবে না। তার মানে এটা ক্ষতি না আমার জন্য বা তোমার জন্য ক্ষতি না, যার কারণে 2,000 টাকা তোমার ক্ষতি বা থেকে বিয়োগ হবে। আর ক্যাশে হবে 38,000 টাকা, দেনাদার দেওয়ার কথা ছিল 40,000 টাকা। ওকে, তো এইভাবে আমরা করবো। না বুঝলে অবশ্যই আমাকে ইনবক্স করবা কিংবা কমেন্ট করবা। এখন আসে আই নাম্বার বলছে 90% অফ ওপেনিং ব্যালেন্স অফ অ্যাকাউন্টস পেয়েবল পেইড অ্যাজ ফুললি সেটেলমেন্ট। এটা আসে আমাদের এখানে বলছি কি 90% অফ ওপেনিং ব্যালেন্স। আমাদের ওপেনিং ব্যালেন্স অফ কত? এখানে ওপেনিং ব্যালেন্স অফ অ্যাকাউন্টস পেয়েবল কত টাকা? এখানে এই যে অ্যাকাউন্টস পেয়েবল কত? 10,000 টাকা। ওপেনিং ব্যালেন্সের অ্যাকাউন্টস পেয়েবল কত? 10,000 টাকা। এই যে ওপেনিং ব্যালেন্সের 10,000 টাকা, অ্যাকাউন্টস পেয়েবল 10,000 টাকা, পেইড অ্যাজ ফুললি সেটেলমেন্ট 90%। কী বলছে? 90% অফ ওপেনিং ব্যালেন্স অফ অ্যাকাউন্টস পেয়েবল পেইড অ্যাজ ফুললি সেটেলমেন্ট। 90% হলে তোমার ওপেনিং ব্যালেন্সে যেটা দায় ছিল এখানে 10,000 টাকা, সেখানে 90% এখন কী করছে? পরিশোধ করছে। 90% পরিশোধ করছে। তাহলে এখানে আমাদের পাওনাদার হিসেব হলো কত? 10,000 টাকা। অর্থাৎ অ্যাকাউন্টস পেয়েবল কত টাকা? 10,000 টাকা ওপেনিংয়ে। 10,000 টাকার মধ্যে আমরা 9,000 বা 90% পরিশোধ করছি। কত? 9,000 টাকা। তার মানে আমরা 1,000 টাকা আমাদের জন্য কি লাভ? লাভ। সেই জন্য আমরা এখানে 1,000 টাকা লাভ। এটা লাভ বা বৃদ্ধি হলে এটা কি হবে? যোগ হবে এখানে, অর্থাৎ ওনার সিকিউরিটির সাথে লাভ বা আয়গুলো যোগ হবে। তো সেই জন্য লাভ আমরা এখানে যোগ করছি। ওকে, আমি আবার বলি, আমাদের দায় ছিল 10,000 টাকা, সেখান থেকে আমরা 90% বা 9,000 টাকা তাকে পরিশোধ করছি। তাহলে 9,000 টাকা ক্যাশ ক্রেডিট হবে, 9,000 টাকা পাওনাদার হিসাব ডেবিট, এরপরে ক্যাশ ক্রেডিট। আর আমাদের 1,000 টাকা লাভ, সেটা আমরা এখানে ওনার সিকিউরিটির সাথে যোগ করে দিব। ওকে, আশা করছি বুঝতে পারছো, না বুঝলে বলবা। এরপরে আসি যে নাম্বার বলছে ইন্টারেস্ট অন লোন পেইড ফর দ্য মান্থ, টাকা হলো 500 টাকা। ইন্টারেস্ট অন লোন, অর্থাৎ ইন্টারেস্ট ইয়ের জন্য, যে লোন নিয়েছে সেটার জন্য সুদ পরিশোধ করছে। সুদ পরিশোধ করে সুদ আমাদের জন্য এখানে কি?
সুদ এখানে যে হলো ব্যয়, অর্থাৎ সুদ ব্যয় ডেবিট, অর্থাৎ ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, আর হলো ক্যাশ ক্রেডিট। দেখো সুদ পরিশোধ করছো, যদি তুমি সুদ পাও, যদি তুমি সুদ রিসিভ করো তার মানে আয়। যদি পেড মানি কি, পেড মানি পরিশোধ করা, যদি তুমি সুদ পরিশোধ করো তার মানে সেটা হলো তোমার জন্য ব্যয়। আর ব্যয় হলো ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, অর্থাৎ ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, আর হলো ক্যাশ ক্রেডিট 500 টাকা। এই যে ইন্টারেস্ট এক্সপেন্স এখানে 500 টাকা ডেবিট বা আমাদের ওনার সিকিউরিটি থেকে ব্যয়গুলো কী হবে, বাদ যাবে। আর ক্যাশ কি, ক্যাশ হলো ক্রেডিট 500 টাকা বিয়োগ করছি আমরা। করার পরে আমরা এগুলো নিচে নামাবো, এটাও নিচে নামাবো, এখানে কিছু নাই। এরপরে এখানে এটা নিচে নামাবো, এখানে নাই, এখানে এটা নিচে নামাবো। নামানোর পরে আমরা এগুলো যোগ বিয়োগ করবো, করার পরে 2,03,500 টাকা আসে, এখানেও 2,03,500 টাকা আসে। অর্থাৎ আমাদের দুই পাশ মিলতে হবে, হ্যাঁ দুই পাশ মাস্ট বি মিলতে হবে, না হলে ম্যাথ হবে না। দুই পাশ মিললে বুঝবা যে ম্যাথ হয়েছে। ওকে, তো আশা করছি তোমরা বুঝতে পারছো। আজকের ক্লাসটা এই পর্যন্তই। যদি কেউ না বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানাবা। ধন্যবাদ।